নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। 22-এর টেট এ যাবৎকালের আমরা সবাই জানি, স্বচ্ছ টেট হিসাবে পরিচিত সবাই। প্রায় অনেকেই 17 ক্যান্ডিডেট যারা আছে 2017 সালের, তারা কিন্তু অনেকেই 22-এ পাস করেছে। অনেকেই তারা চাকরিজীবী, তারা ইন সার্ভিস হয়ে গেছে অলরেডি। আর এর মধ্যে আপার প্রাইমারিও কিছু ঢুকে আছে আমাদের মধ্যে, যথেষ্ট, প্রায় 6000-এর কাছাকাছি। তো তারপর বাদ বাকি যারা থাকবে, এই তথ্য খুব দ্রুত বের করে নেব, চাপ নেই, যে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কতজন আছে এবং ইন সার্ভিস এটা কতজন বাদ যাবে, এগুলো বোঝা যাবে ফর্ম ফিল আপের পরপরই। যাই হোক, এখন আমাদের সবচেয়ে বড় যে কষ্টটা, মানে মানে অনেকটা 2 বছর পার হয়ে গেল, 2 বছর পার। আর 2017-দের কষ্টটা বারবার আসছে কেন? 2017-দের ফর্ম ফিল আপ করেছিল 2017 সালে, আর পরীক্ষা হলো এই এই 2020-তে মনে হচ্ছে পর্যন্ত। তো 20-21 সাল নাগাদ রেজাল্ট পাবলিশ করে এই 22-এর রিক্রুটমেন্টটা হলো এত দেরিতে। তো তারপর পরেই আমাদের ডেটটা নেওয়া হলো, তার 2 মাস না 3 মাস পরে। তো তারপর থেকে আমরা কিন্তু অলরেডি একটা বঞ্চনার শিকার হয়ে আছি। আমার এই কথাটা এইটুকু এই কারণেই বলা, যে সফলতা পেতে গেলে কিন্তু কষ্ট করতে হয়। আজকে অনেকেরই আমরা দেখতে পাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়াতে বা বাড়ির পাশে অনেক 17 ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, তাদের ভ্যাকান্সিও কিন্তু যথেষ্ট সংখ্যক ছিল। সেই অনুপাতে কিন্তু আমাদের কী দেবে সেই অপেক্ষায় কিন্তু আমরা একটা চিন্তা, মানে একটা চাপের মধ্যে আছি। এই মতো অবস্থায় কিন্তু আমাদের একটা একটা বড় সড়ো একটা কিন্তু আন্দোলনের পথে আমরা যাচ্ছি। কারণ আমরা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর হাতেও আমরা চিঠি দিয়েছি, শিক্ষামন্ত্রীর হাতেও দিয়েছি, আর সভাপতি মহাশয়ের কাছে তো প্রায় কতবার গেছি তার কোনো ঠিক নেই। সভাপতি মহাশয়ের একটা কথা, যদি সরকার শূন্য পদ দেয় আমার 3 মাস সময় দেবো, আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে। সরকারের দিকটাই আমাদের মেন টার্গেট, সরকারের মানে সদিচ্ছার উপরে নির্ভর করছে সরকারকে কীভাবে তাদের চোখে লাগে, সহানুভূতি আমাদের প্রতি জাগে। সেই কারণেই কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এই ধর্না বলুন, আমাদের এই প্রতিরোধ বলুন, আমাদের এই অভিযান বলুন। 2 তারিখের, মেনলি 2 তারিখের কথা আমি একটাই কথা বলছি প্রত্যেককেই, যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছেন। সকালে সুভাষ বলছিল বিদ্যার্থী একটু লাইফ টাইম না করলে অনেকে বুঝতে পারছে না ব্যাপারগুলো। তো এগুলো অনেকেই বোঝেনি, অনেকেই মনে করে হয়তো আন্দোলন করে হয় না, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই আন্দোলনের মাধ্যমে এসেছেন। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন আমরা দেখেছি, এখন বইয়ের পাতাও দেখতে পাচ্ছি। তো যখন বঞ্চনার শিকার হয় একটা পরিবার বা একটা সমাজ, যখন দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়, তখন আন্দোলন ছাড়া তখন আর কোনো পরিস্থিতি থাকে না। আজ আমরা 26 তারিখে যে আন্দোলনটা করে দেখিয়েছিলাম, আমার মনে হয় এ যাবৎকালে সেরা মিছিল। সরকার কিন্তু শোনেনি, তাই 2 তারিখে বিকাশ ভবন অবরুদ্ধ করতে আমরা যাচ্ছি। কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, বিধাননগর কমিশনার পুলিশ, তাদেরকে অনুরোধ করবো, আমার লাইভ প্রত্যেকেই লাইভ ফলো করে, অনেকেই লাইভ ডাউনলোড করেও রাখে, আমি কোনো বিতর্কিত কোনো কথা বলবো না। আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশকে বা ওয়েস্টবেঙ্গল পুলিশকে, আমাদের মিছিলের বা আমাদের যে বিকাশ ভবন যাচ্ছি আমরা, আমাদের দাবিগুলো এর আগে আমাদের কাছে পাঠিয়েছি। তো সামনে কিন্তু প্রতিবন্ধী এবং বয়স্ক ভাইরা দাদারা থাকবে, এবং প্রতিবন্ধী আমাদের বোনেরা, প্রতিবন্ধী অনেক ভাইরা থাকবে, দাদারা থাকবে। তো এরা কিন্তু যাচ্ছে, এরা কিন্তু সামনে থাকবে। এদের কোনোভাবেই যেন তাদের গায়ে যেন কোনো আঘাত না লাগে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছি, একদম পরিষ্কারভাবে জানাচ্ছি। আমাদের প্রতিবন্ধী অনেক হুইল চেয়ার নিয়ে নামবে, তাদের কিন্তু বিকাশ ভবনের সামনে যেতে দিতে হবে। আমরা এর সাথে কোনো সমঝোতা করবো না, কারণ পুলিশের ক্ষমতা নেই আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেওয়ার। আইন আছে দেখা করার, কিন্তু সেই ক্ষমতাটা পুলিশ দেখাতে পারছে না। আজকে ভাবুন তো, একটা ভালো মস্তিষ্কের একটু ভাবলে বোঝা যায় যে 2017 সালে প্রাথমিক শেষ নোটিফিকেশন দেওয়া হয়েছিল টেটের, সে পরে নিয়েছে, ব্যাপারটা আলাদা, করোনা হয়েছিল। তো তারপর থেকে তো এই 18-20 সেশনে ডিএলটারা কোনো টেট দিতে পারেনি। সে 18 সাল, 19, 20, 21, 22 এই 5 বছর পর টেট দিল। যথারীতি রেজাল্ট পাবলিশ করা হলো 2 মাসের মধ্যে। রেজাল্ট পাবলিশ করে জানানো হলো এবার থেকে টেট পাস কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ হবে। 2 বছর পাকা, 2 বছর বেরিয়ে গেল, এখনো কিন্তু নিয়োগের নামগন্ধ নেই। এরপরেও যারা এই অপেক্ষায় থাকে যে হবে 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 করে, যে যারা অপেক্ষায় থাকে হবে হবে করে, অন্য পেশায়ও যেতে পারছে না, তাদের পরিস্থিতিটা কি ভাবতে পারছেন? এই কারণে বিকাশ ভবন যাবো, পুলিশকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশকে ডাইরেক্টলি বলছি যে সামনে কিন্তু প্রতিবন্ধী ভাইরা বোনেরা থাকবে। অনেকে মায়োপ্যাথি থেকে বিভিন্ন মানে পিএইচ ক্যাটাগরির আক্রান্ত, তারা কিন্তু 2 পা হারলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, তারা কিন্তু নিজের স্বইচ্ছায় কিন্তু আন্দোলনে নামবে। তাদের যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, পরিষ্কারভাবে একদম সোশ্যাল মিডিয়া লাইভে কিন্তু আমি পরিষ্কারভাবে জানাচ্ছি। কারণ তাদের দাবিটা মানা হোক, তাদের দাবিটা কি এটা বোঝা হোক যে কি বলতে চাইছে। সত্যি যদি মিথ্যা হয়, দাবিটা যদি মিথ্যা হয়, তাহলে আমরা আন্দোলন আটকান, কিন্তু ন্যায্য হলে কিন্তু আন্দোলন আমরা আটকাতে পারেন না। আর কোনো প্রতিবন্ধী ভাই বোনের গায়ে যদি আঘাত লাগে, তাহলে কিন্তু আমরা সেটা মুখ বুঝে সহ্য করতে হবে, আমরা যেহেতু প্রশাসনে আছেন। কিন্তু কোনো প্রতিবন্ধী বোনের, কোনো প্রতিবন্ধী ভাইয়ের গায়ে যদি আঘাত লাগে, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হবে। কারণ 8টা বছর একটা শিক্ষক হবে, তার জন্য আন্দোলন করতে হবে এত বছর ধরে ধরে, এটা সমাজের কাছে কিন্তু একটা ভালো বার্তা যাচ্ছে না। তাই 2 তারিখে অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা যাবে, যারা বিকাশ ভবনে যাচ্ছে নিজের ইচ্ছায়, নিজের অধিকারের দাবিতে বিকাশ ভবনে যারা যাচ্ছে, তাদের কিন্তু আটকাবেন না। এবং আমি এটা লাইভে বলছি, আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, কারণ সবার অধিকার, এই ডেমোক্রেসি সিস্টেমে সবার অধিকার রয়েছে জানানোর। কোনো পাবলিক প্লেস নয়, কোনো রাস্তা আটকে নয়, বিকাশ ভবনের সামনে
দীর্ঘ বঞ্চনার শিকার যারা, তারা যাচ্ছে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে, শিক্ষামন্ত্রীর সাথে দেখা হলে আমরা চলে আসবো শান্তভাবে। আমরা একটা সমাজের বহু শিক্ষক শ্রেণী, আমরা চাইবো না কোনো রকম কোনো একটা বিরূপ বার্তা সমাজের কাছে যাক, কারণ সমাজ শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শেখে এবং শিক্ষকের অনেক কিছু দেওয়ার থাকে সমাজের কাছে। আমরা কোনোরূপ, পুলিশ আমাদের বন্ধু, সেই বন্ধুত্ব জায়গাটা দিয়ে রেখে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করাবেন। প্রত্যেক টেট উত্তীর্ণ 23 জেলা থেকে আসে, প্রতিবন্ধী বোনেরা উত্তরবঙ্গ থেকে আসে, অলরেডি আজকে একটা মিটিং হয়েছে, টিকিট কেটে ফেলেছে, যাওয়ার টিকিট কিন্তু কাটেনি, তারা কিন্তু কলকাতায় আসার টিকিটটা কেটেছে, তারা কিন্তু যাবে না। আগে থেকে জানিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন, সেটা ব্যবস্থা করুক, আমাদের কোথায় বসতে দেবে, আমরা কিন্তু যাচ্ছি। এটাও আমি শর্ট ভিডিও করে 1 মিনিটের একটা ভিডিও করে জানিয়ে দেবো, অলরেডি মেলও করে দেওয়া হয়েছে পুলিশের কাছে। না, আমাদের শত্রু কেউ নয়, শিক্ষামন্ত্রী দেখা করুক, পরিষ্কারভাবে জানাক আমাদের বিষয়গুলো, যে এই পরিস্থিতি তোমাদের এই সাল নাগাদ বা এইরকম সময় নাগাদ এত ভ্যাকান্সি দিয়ে তোমাদেরটা অ্যাসিওর করুক, আমরা আন্দোলন করবো না, আমরা পথে নামবো না। কিন্তু আর ওই কথা মানে কমিশনার সাহেবের কাছে নিয়ম মেনে 15 দিন আগে, মানে 15 দিন আগে তার মেল করে একটা সিস্টেম, প্রপার সিস্টেমে গিয়েও উনি আমাদের কথা শুনে দেখা করবেন না, করে অন্য আধিকারিকের কাছে পাঠিয়ে দেবে, সেখানে একদম বাগদম বুঝিয়ে দেবে, বাড়ি চলে আসবো। এটা আর হতে পারে না, অনেক হয়েছে। কমিশনার সাহেব ইচ্ছে করে একদিন দেখা করেননি, কিন্তু এবার কমিশনারও রেখেছি, সাথে শিক্ষামন্ত্রী মহাশয়কে রেখেছি। শিক্ষামন্ত্রীটা আমাদের টার্গেট, শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা করলে কোনো আন্দোলন হবে না, কোনো অভিযান হবে না, আমরা বসে থাকবো, দেখা করে চলে আসবো। কিন্তু শিক্ষামন্ত্রী যদি দেখা না করেন, আমরা কিন্তু খোলা আকাশের নিচে থাকছি, যতক্ষণ না দেখা করবো ওখানে থাকবো। আবারও বলছি পুলিশ প্রশাসনকে, যে অনেক প্রতিবন্ধী বোনেরা থাকবে যাদের একটু নাড়াচাড়া দিলে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে, তারা নিজের সব ইচ্ছায়, নিজের অধিকারের লড়াই, একটা প্রতিবন্ধী ভাই বা একটা প্রতিবন্ধী বোন, ওই ক্যানিংয়ের সহজান লস্কর বলে একটা সংখ্যালঘু পরিবারের একটা বোন আছে, একটা সন্তান, স্বামী ছেড়ে চলে গেছে, তো সে নিজের ইচ্ছেতেই সে হুইল চেয়ারে করে লোকের আশেপাশে পাবলিকদের কাছে সাহায্য নিয়ে সে আসতে চায়, যে দাদা আমার আন্দোলনে যেতে হবে, আমার একটা সন্তান নিয়ে আমি চলতে পারছি না। আমি তো সেদিন তাকে 26 তারিখে মিছিল হয়েছিল, সেদিনও এসেছিল, 27-28 তারিখে আমি নিয়ে গেছিলাম, আমি শিয়ালদা পর্যন্ত ওকে আসতে বললাম, শিয়ালদা থেকে ওকে আমি নিয়ে গেছি, মানে এমন একটা সমস্যা পড়ছি, গল্পটা আমাদের একটু বলি। আমি হুইল চেয়ারটা নিয়েছি, হুইল চেয়ার কী করে ওটা মানে শর্টকাট করে হাতে ঝুলিয়ে নেওয়া যায়, কিন্তু ওটা তো আমি জানি না। সরজন অলরেডি ক্যানিং থেকে এসে, জীবনতলা থেকে, প্রতিবন্ধী, মায়োপ্যাথি বলে একটা রোগাক্রান্ত, মানে 2 পা 4 পা 10 পা এমন চললে ওর আর পেশিতে কোনো জোর থাকে না, চলতে পারে না। আমি দেখেছি আমার প্রোফাইলে সহজান লস্কর বলে, ও আর চলতে পারে না, ও সেখানে বসে পড়ে। তো কোনোভাবে আমি হুইল চেয়ারটা নিয়ে ও অন্য কাউকে ধরে চলমান সিঁড়িতে নিচে নামলো, কলকাতা মেট্রো মানে শিয়ালদা থেকে মেট্রোয় উঠবো, শিয়ালদা থেকে করুণাময়ীতে নামবো। তো তাকে এখনও মানুষ আছে, প্রচুর ভালো মানুষ আছে কলকাতার রাস্তায়, তো দুজন ধরে নিয়েছে, আর আমি তার হুইল চেয়ারটা নিয়েছি, নিয়ে ওই গাড়িটা ধরতেই হবে, ওদিকে পুলিশ থেকে কল করছে, বসতে দেবে না। তো সেই অবস্থায় আমি তাড়াহুড়ো করে হুইল চেয়ারটা নিয়ে কোনো মতে নেমে আমি মেট্রোতে উঠে গেছি, কিন্তু ওই সহজান কিন্তু মেট্রোতে উঠতে পারিনি, মানে ও আর চলতে পারেনি, দুজন ধরে নিয়ে আসছিল, সে দুজনে উঠতে পারেনি, সহজানও উঠতে পারেনি, আমি উঠে গেছি মেট্রোতে। কি অবস্থা ভাবুন, আমি হুইল চেয়ার নিয়ে মেট্রো রানিং হয়ে গেছে, ফোন করে দিলাম, পরে সুভাষ গিয়ে নিয়ে আসলো, বা রহমান আসলো, পরে ওকে নিয়ে গেল। তো এইসব প্রতিবন্ধীদের কেন আসতে হবে বলুন তো? সেই অবস্থা দেখলে মেট্রো চলে গেল, কিন্তু ও দাঁড়িয়ে আছে, দুজন ধরে রেখেছে, অচেনা দুজন, সে আর চলতে পারছে না, মানে অনেকটা পথ হেঁটেছে, আর চলতে পারছে না। তো এই সব প্রতিবন্ধী মহিলারা, মানে প্রতিবন্ধী বোনেরা কেন আসতে হবে? এটা এই কথাটা সমাজের বুকে এটা কি বাধে না? কেন আসতে হবে? সে একটা প্রতিবন্ধী, এই রাস্তাঘাটে দেখি প্রতিবন্ধীরা অস্বাস্থ্যকর জীবনযাপন করে, একদম সমাজের মানে একদম অন্যভাবে বাস করে। কিছু কিছু বাড়িতে প্রতিবন্ধী দেখি, তাদের দিকে মানুষ তাকায় না, কিন্তু যারা একটু মনে করে যে আমার পড়লে হয়তো চাকরিটা হবে, সুবিধা আমাদের বেশি, তারা আমাদের সাথে, আমাদের মতো এরকম যোগ, মানে ভালো, মানে আমরা তো প্রতিবন্ধী না, স্বাভাবিক মানুষের সাথে একই রকম পড়াশোনা করে তারা কিন্তু অনেক স্ট্রাগল করে, তারা কিন্তু আমাদের সাথে লড়াই করে তারা পাশ করেছে, প্রতিবন্ধী যারা বিশেষভাবে সক্ষম। পাশ করার পর তাদের চাকরির জন্য আবার পুলিশের সামনে যাবে, পুলিশ তুলে নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কেন হবে এটা বলুন তো? প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই যে বিশেষভাবে সক্ষম এদের কেন পথে নামতে হবে? এই যে আমার ভিডিওগুলো অনেকে পাঠায়, কি কাজ যে তারা কথা বলতে পারে না, অনেকে চলতে পারে না। উত্তরবঙ্গের আদিত্য একটা পিএইচ ক্যান্ডিডেট, একটাই ছেলে, তো সে আসবে, সে চলতে পারে না, একটা হাত, মানে সে কোনোভাবে কথা বলতে পারে না। তাদেরকে কেন রাজপথে আসতে বলুন তো? আমাদের সাথে লড়াই করে, আমাদের মতো হাত পা সব আছে, আমাদের সাথে পড়াশোনা করে তারাও পাশ করেছে, তারা মানে একটু সমাজের মূল স্রোতে ফিরতে চায়, হয়তো তারা আমাদের মতো স্বাভাবিক নয়, কিন্তু তারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এমনি কথা, তাদের চিন্তাভাবনা অনেকটা উন্নত আমাদের থেকে। তো এরপরে তারা যদি চাকরি না পায় বা দেরি হয়, তাদের অবস্থাটা ভাবুন তো। তাহলে অন্য যারা প্রতিবন্ধী আছে তারাও তো পড়তে চাইবে না। আমাদের হাত পা সব আছে, আমরা চলতে পারি, তারা কি পারবে? তো এই কষ্টগুলো হয়, আর এদের জন্যই মনে হয় যেন লড়াইটা মানে করি, এবং দায়বদ্ধতা আরও বেড়ে যায়। সেই কারণেই বলছিলাম যে একটা উত্তীর্ণ ক্যান্ডিডেট যখন দীর্ঘদিন আমরা স্বাভাবিক অবস্থায় আছে পেনশনে, কিন্তু যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছে তাদের কথা একটু ভাবুন তো, পরিস্থিতিটা কী অবস্থায় যাচ্ছে। এই একটা অবস্থা, আমি পুলিশকে এটা বারে বারে বলছি, পুলিশ প্রশাসনকে, অনেক প্রতিবন্ধী ক্যান্ডিডেট যাবে, তাদের যদি কোনোভাবে কোনো ধাক্কাধাক্কি বা কোনোভাবে কিছু হয়, সেটা কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু ভদ্রভাবে গিয়ে বসবো বিকাশ ভবনের সামনে, এবং শিক্ষামন্ত্রীর দেখা চাইব। এটুকুই বলার, প্রত্যেককে বলবো 2 তারিখে কোনো রাগ অভিমান কোনো কিছুই নয়। পূর্ব বর্ধমান থেকে শুরু করে, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি 2 দিনাজপুর থেকে শুরু করে, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে, হাওড়া হুগলি 2 24 পরগনা থেকে শুরু করে, মেদিনীপুর 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 2 তারিখে নিজের স্বার্থ রক্ষা, নিজের পরিবারের দিকে তাকিয়ে আসুন। এরপর যত দেরি হবে তত বিভিন্ন আইনি জটিলতায় আটকে যাব। এরা ডিএলএড করছে, অন্যরা ডুয়েল ডিগ্রি করছে, সব রকম একটা জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হবে, কারণ একদল রয়েছে যারা নিজেরাও চাকরি পাবে না, অন্যদের পেতে দেবে না। তো এইরকম একটা পরিস্থিতি যারা টেট উত্তীর্ণ, তাদের উদ্দেশ্যে বলছি, নিজের স্বার্থ এবং পরিবারের স্বার্থ এবং নিজের স্বপ্ন সবচেয়ে বড় কথা,
বছরের একদম শেষ বয়স পর্যন্ত শিক্ষার্থীদের সাথে থাকতে পারবেন। এর থেকে বড় পাওনা কী হতে পারে? আর যারা প্রাথমিকের পেশায় আমরা এসেছি, প্রাথমিক শিক্ষা, তারা অ্যাকচুয়ালি মনগুলো ফুলের মতো, কারণ শিশুদের সাথে তারাই থাকতে চায় যারা শিশুদের মতো, যারা শিশুদের মতোই তারা শিশুদের সাথে থাকতে চায়। আমাদের কিন্তু একটাবার ফিউচার বা এই স্বপ্নপূরণটা হলে কিন্তু অনেকটা বছর জীবনের শেষ বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের সাথে আমরা থাকতে পারবো। তাই বলবো লড়াইটা করতে হবে, লড়াইটা আমাদের মুখে মানায় না একটা হবু শিক্ষকদের মুখে, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। বিস্তারিত বলবো না। আর বাঁকুড়া পুরুলিয়া, একদম একদম বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলমহল খুব ঠান্ডা এখন, তো আসতে হবে। বাঁকুড়া থেকেও প্রচুর সংখ্যক আসে। কে আসলো কে গেল না, বা কে যাবে না, কে ইন্টারভিউ করছে, কে হোয়াটসঅ্যাপ গ্রুপ পড়াশোনা করছে, এটা বিষয় না, আমি নিজে যাব। আর উত্তীর্ণদের ক্ষেত্রে একটা কথা বলি যে আমরা যারা উত্তীর্ণ হয়ে আছে আমরা বুঝতে পারছি না, যারা উত্তীর্ণ হয়নি 1 নম্বর 2 নম্বর 5 নম্বর 10 নম্বর, তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে দুটো একটা প্রশ্ন ভুলের কোনোরকম কিছু যদি রায় আসে মহামান্য আদালত থেকে, তো তাদের কষ্টটা কিন্তু অন্যরকম। আর আপনি উত্তীর্ণ হয়েও যদি বাড়ি বসে থাকেন অভিমান করে, এখানে কিছু বলার নেই। এটুকু বলবো, যদি এখন নিয়ম নোটিফিকেশনটা আনতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা আছে। যে কোনো রায় কিন্তু তখন বলবৎ হবে যে পরবর্তী রিক্রুটমেন্ট থেকে, নিউ রিক্রুটমেন্টে কিন্তু আসবে না। কিন্তু এখন যদি কোনো বিরূপ রায় আমাদের সামনে চলে আসে আমাদের পক্ষে যেটা ক্ষতিকর, তাহলে কিন্তু কিছু করার থাকবে না, কারণ আইনের পথে থাকে। কোর্ট কারোর কথা মেনে চলে না। কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে, মহামান্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট যারা সিদ্ধান্ত নেবে, সেই ক্ষেত্রে কিন্তু সেই মতোই কিন্তু আমাদের সবার চলতে হবে। তাই বলবো যে এইসব আইনি পদক্ষেপের আগে যদি নোটিফিকেশনটা, শর্ট নোটিফিকেশনটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা শেষ হাসিটা হাসতে পারবো। সকলকে শুভরাত্রি জানাই, আর বিস্তারিত বলবো না। হ্যাঁ, প্রত্যেকে আসুন। রিয়া সিংহা, একদম রিয়া আসতো না, ওর বাড়ি ব্যারাকপুর, ও কিন্তু আন্দোলনে ততটা আসতো না। কিন্তু শুধু বলতে বিদ্যার্থী আমরা আন্দোলনে যাবো না। আমি হচ্ছে যেভাবে হোক তোমাদের মানে আমাদের তো লড়াই, কিন্তু আমার বাড়ি থেকে যাওয়া খুব প্রবলেম। বাড়ি থেকে ছাড়ে না, পড়াশোনা করে কম্পিটিটিভের জন্য। কিন্তু 26 তারিখ হঠাৎ আন্দোলনে গেছে, এমন কি ব্যাপার? তা বলছি বিদ্যার্থী না গিয়ে থাকতে পারলাম না। বললো এটা দীর্ঘদিনের লড়াই, আর কতদিন এভাবে অপেক্ষা করা যায়? তো এখন দেখলাম তাকে আর বলতে হয় না, সে বলছে আন্দোলনে যাবো। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখন লাইভ দেখছে অনেক আছে, আমাদের স্বস্তিরানি আছে, থানায় একবার পরিচয় হলো, একবার আইনা মানে একবার অভিযানে এসেছিল, তো সেইখান থেকে পরিচয়। এরা সত্যি কথা বলতে ঐক্যমঞ্চের প্রথম থেকে সম্পদ, মানে প্রত্যেকটা আন্দোলনে যে করে হোক কিন্তু আসে এই বোনেরা, এদের কিন্তু মানে অস্বীকার করার জায়গা নেই। আর যারা এই প্রত্যেকটা আন্দোলনে আসে অনেক প্রতিকূলতা সত্ত্বেও চাইবো স্বপ্নপূরণটা যেন তাদের আগে হয়, কারণ লড়াইটা কিন্তু তারা করে যাচ্ছে। এটুকুই বলো। শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি জানাই। আসুন 2 তারিখে, যত মানে সমস্যা থাকুক, প্রত্যেকেরই সমস্যা আছে, প্রত্যেকেরই বাড়িতে প্রতিকূলতা পরিস্থিতি আছে, অনেকের বাবা অসুস্থ, অনেকের বাড়িতে দেখার লোক নেই, অনেকে টিউশনি পড়ায় বা কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করে। কিন্তু এটুকু বলবো, একটা দিনের জন্য আসুন, 2 তারিখটা আসুন। আমরা অন্তত শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা শর্ট নোটিফিকেশনটা বের করে নিয়ে আসি। এটা সম্ভব, গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সম্ভব। শুভরাত্রি প্রত্যেকে, গুড নাইট।